পৃথিবীতে এমন একটি পাহাড় আছে যা প্রকৃতি নিজেই ওম লিখে রেখেছে। এই পাহাড়ের আশেপাশে অজস্র সাদা বরফে ঢেকে গেলেও ওম পর্বতের দেখা মেলে। আর এটাই ভগবান শিবের মহিমা। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার নাভিরাং ক্ষেত্রে এটি অবস্থিত। ভারত, নেপাল, তিব্বতের সীমার পাশেই রয়েছে এই ওম পর্বত। এটি আদি কৈলাসের দর্শনের সাথে সাথে হয়ে থাকে। তবে এই ওম পর্বতের দর্শনের সাথে সাথে আমরা অনেক দৈব শক্তির স্থানও দর্শন করব, যা আমাদের কল্পনার বাইরে। আর ভগবান শিবের কৃপা না হলে এইসব স্থান দর্শন করা হয় না। এখানে ওম পর্বত, আদি কৈলাস, কালী নদীর উৎসস্থল ও সময়কালে যখন পঞ্চপাণ্ডবরা এই সব স্থানে বাস করেছিলেন সেই সমস্ত গ্রামও দর্শন করব। আর এখানে আসতে গেলে আপনারা কিভাবে এখানে আসবেন, পারমিট কোথায় করবেন, কোথায় থাকবেন, জায়গা কি অসুবিধা সুবিধা সমস্ত কিছু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। আমরা কলকাতা থেকে টোটাল 12 জন গেছিলাম। আর আমাদের ট্রেন ছিল হাওড়া জংশন থেকে। হাওড়া জংশন থেকে রাত্রি 9:40 আমাদের ট্রেন ছিল। আর এটা তৃতীয় দিন সকাল 9:30 গিয়ে পৌঁছায়। সময় লাগে 35 ঘন্টা 50 মিনিট। আর এটা ট্রেনটা কিন্তু কাঠগুদাম পর্যন্ত যায়। আর আপনারা যদি আসেন আপনারা কিন্তু খাওয়ার ক্যারি করবেন সাথে, কারণ এই ট্রেনের মধ্যে কিন্তু কোনো প্যান্টিকার নেই। জল আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা অনলাইনে খাওয়ার অর্ডার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। আর আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লী নিয়ে এখন কিন্তু উত্তরাখণ্ডে অনেক স্ক্যামার হয়েছে। আপনারা কিন্তু কোনো স্ক্যামের মধ্যে ফাঁসবেন না। যে কেউ যদি বলে যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনারা কোনো নাম্বার পেয়ে থাকেন কাউকে, তার শুধু কথার মাধ্যমে কাউকে বিশ্বাস করবেন না। আর সে যদি আপনাদেরকে বলে যে এখনই টাকা না দিলে পারমিট হবে না বা এটা ওটা, এইভাবে কোনোভাবে কিন্তু আপনারা ফাঁসবেন না। আমরা গেছি 12 জন। আমরাও কিন্তু একজনকে গাড়ি বুক করেছিলাম যে সে গাড়ি আর হোটেল বুক করে দেবে, তার সাথে আমাদের কথা হয়েছিল। সে আমাদেরকে, যেহেতু আমরা সবারই ফার্স্ট এই ট্রিপটা ছিল, আমাদের কাছ থেকে এইভাবে কিন্তু 20,000 টাকা নিয়েছে। আর টাকা কিন্তু পায় তো নি, তাকেও পাওয়া যায়নি, তার নাম্বার পুরো সুইচ অফ ছিল। আমরা অনেক কষ্ট করেই আমরা তারপরে পুরো নিজেরাই এই ট্রিপটা করেছি। কিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও এইখান থেকে গিয়ে আপনারা আদি কৈলাস ওম পর্বতের পুরো নিজে সুন্দরভাবে এই ট্রিপটি করতে পারেন। আমরাও কিন্তু পুরো নিজেই ট্রিপটি করেছি। আমরা 12 জন এসেছি কলকাতা থেকে। আমরা যখন রাত্রিবেলা ট্রেনের মধ্যে ছিলাম তো আমরা কল করেছিলাম সেই গাড়িওয়ালা দাদাকে যে আমরা কিন্তু সকালবেলা স্টেশনে নামবো, আপনারা কিন্তু গাড়ি পাঠিয়ে দেবেন আমাদের কাছে। রাত্রিবেলাও কিন্তু আরও 10,000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, কিন্তু গাড়ি পাঠায়নি। এটা হচ্ছে স্টেশনের বাইরে। আমরা স্টেশনের বাইরে থেকে বেরিয়ে এখানে খিচুড়ি দিচ্ছিল, আমরা এখানে ভোগ প্রসাদ খেয়েছি। তারপরে আমরা এখান থেকেই আবার গাড়ির জন্য ওয়েট করেছি, কল করেছি তাকে আলাদা, এখানে গাড়িওয়ালা দাদাদের সাথেও কথা বলেছি, কিন্তু কোনোভাবে হেল্প পাইনি। লাস্টে আমরা এই লালকুয়ার এখান থেকেই একটা অটোতে করে আমরা চলে এসেছিলাম হালদুয়ানি বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম। অটোতে ভাড়া পড়লো 30 টাকা করে, প্রায় 8 কিলোমিটার রাস্তা। এই হালদুয়ানি বাস স্ট্যান্ড থেকেই বিভিন্ন জায়গার বাস এখান থেকে ছাড়ে। যদি খুব সকালের মধ্যে এসে পৌঁছাতাম আমরা এখান থেকে ধারচুলা যাওয়ার বাস পেয়ে যেতাম, কিন্তু ধারচুলায় যাওয়ার বাস সকালবেলায় বেরিয়ে গেছে। তাই আমরা এখান থেকে আলমোড়ার বাসে উঠলাম। আলমোড়ার বাসে ভাড়া পড়লো মাথাপিছু 200 টাকা করে। আর আলমোড়া পর্যন্ত যাওয়ার গাড়ি এখান থেকে অনেক আছে, প্রায় 15-20 মিনিট পরই কিন্তু আলমোড়া যাওয়ার গাড়ি রয়েছে। আর এখান থেকে যেতে যেতে অনেক সুন্দর ভিউ কিন্তু চোখে পড়বে, এমনকি সুন্দর মন্দিরও। আলমোড়ার রাস্তাতেই উঠতেই আমাদের চোখে পড়লো বাবা নিমকরলির মন্দির।
এই মন্দিরটি দেখে মনে হলো মন্দিরটি দর্শন করব। কিন্তু যাওয়ার সময় যেহেতু আমরা এখান থেকে পাস হলাম, আমরা যখন ফিরবো তখন আমি আপনাদেরকে দেখাবো এই নিমকরুলি বাবার মন্দির কিভাবে আসবেন। এই মন্দির দর্শন করে আমরা এগিয়ে যেতে থাকলাম। বাস মাঝখানে আমাদের দুপুরবেলা একটা জায়গাতে দাঁড়িয়েছিল খাবারের জন্য। আমরা হলদিবানি থেকে একটা বাস এসেছি, এরকম বাসে করে বাস ভাড়া পড়েছে 200 টাকা করে। আর এখন এসছি আলমোড়াতে আসতে আমাদের সময় হয়ে গেছে বিকেল 5টা, তাই জন্য আমরা এখানেই আজকে স্টে করব। কালকে এখান থেকেই আবার বাস ধরে আমরা যাব ধারচুলা। বাস থেকে নেমে আমরা লাগেজ নিয়ে এখানেই দাঁড়িয়েছিলাম, আর কিছুজন গিয়ে আমাদের জন্য একটা হোটেল দেখলো। আর এইখানে হোটেলে ফ্রেশ হয়েই সন্ধ্যেবেলা আমরা কিন্তু রাত্রে ডিনার সেরে নিলাম। আমরা এখন সব থানা থেকে আসছি, কারণ আমাদের এখন ফ্রড কেসে একটা ফেসেছিলাম। সেটা হচ্ছে আমরা বুকিং করেছিলাম নীলকণ্ঠ ট্রাভেলস থেকে, তো এসে সেটা আমরা ফেসে গেছি। আমরা 20,000 টাকা ওখানে অ্যাডভান্স করেছিলাম, তো অ্যাডভান্স করাতেও ওখানে গাড়ি আসেনি। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, ভাবছিলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো হয়েছে। কিন্তু এখানে আসলাম অন্য একটা বাসে করে 200 টাকা দিয়ে, হলদওয়ানি থেকে বাস করে এসেছি আলমোড়া পর্যন্ত। আর আলমোড়াতে এসে একটা রুম নিয়েছি, নিয়ে এখানে খেয়ে তারপর আমরা গেছিলাম থানাতে। আমরা এই কজন গেছিলাম থানাতে, তো এখানেও আমরা কোনো হেল্প পাইনি। বললে এটা নাকি ওয়েস্ট বেঙ্গলের আর কি কেস, এটা নাকি আমরা ওখানকার লোক বলে ওখানে গিয়ে কমপ্লেন করতে হবে। সেই কারণে আমরা আপনাদেরকে বলছি, আপনারা কেউ এখানে আগে থেকে টাকা দিয়ে গাড়ি বুক করবেন না, কোনো এজেন্টকে বিশ্বাস করবেন না, নাহলে কিন্তু আমাদের মতন এইভাবে কিন্তু রাত্রির 11টার সময় এরকম আলমোড়া থানা থেকে এরকম বেরাতে হবে, আর থানাতে কেউ হেল্প করবে না। আর কিছু বলার নেই, আর কিছু বলার আছে আমার? কিছু বলার নেই, এখানে কোনোভাবে হেল্প করেনি। চলো, পুরো শুনশান রাস্তা, ফাঁকা। আমরা এখান থেকে রাত্রিবেলা হোটেলে চলে গেলাম, কারণ পরের দিনকে সকালবেলা আমাদের বেরাতে হবে ধারচুলার জন্য। আর সন্ধ্যেবেলা যখন আমরা ডিনার সারতে এসেছিলাম, তো তখন আমরা একজন গাড়ির সাথে কথা বলেছিলাম। তবে এখানে সমস্ত গাড়িওয়ালা কিন্তু অনেক হাই রেট চাইছিল, তো একজনের সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে মোটামুটি কম রেটের মধ্যেই ধারচুলা পর্যন্ত নিয়ে যাবে। কালকে সকালবেলা আমরা যাব ধারচুলা। আর এটা হচ্ছে পুরো আলমোড়া শহরটা, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার হোটেলের ছাদ থেকে। আমরা এখন বেরাবো ধারচুলার জন্য। আর ধারচুলাতে গিয়ে ওখানে আমাদের পারমিট। আলমোড়াতে যে হোটেলটাতে আমরা ছিলাম, এই হচ্ছে সেই রুমটা। দেখুন অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এক একটা রুমে আমরা 3 জন করে ছিলাম। 1200 টাকা ভাড়া পড়েছিল, তো এক একজনের কিন্তু 400 টাকা পড়েছে মাথা পিছু। এখন রিসেপশন থেকে বেরাচ্ছি, আর গাড়ি চলে এসেছে। এখন যাব ধারচুলার জন্য। সামনে গাড়ি এসেছে, 8,000 টাকা করে ভাড়া পড়েছে আমাদের এক একটা গাড়িতে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। 6 সিটারের বোলেরো গাড়ি এসেছে দুটো, যেহেতু আমরা 12 জন আছি তাই দুটো গাড়ি এসেছে। সকাল 7:30 বাজে, আর আমাদের গাড়ি এটা হচ্ছে আমাদের টিম। হর হর মহাদেবের নাম নিয়ে আমাদের গাড়ি রওনা দিল আদি কৈলাসের উদ্দেশ্যে। তবে আমাদের গাড়ি পৌঁছবে প্রায় সন্ধে হয়ে যাবে ধারচুলা পর্যন্ত যেতে। আলমোড়া থেকে ধারচুলায় যাওয়ার রাস্তা কিন্তু অনেক সুন্দর, তবে একটু ভয়ও আছে। এক সাইডে খাদ আর এক সাইডে সুন্দর রাস্তা। ভীষণ ভালো লাগছিল প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগোতে। আমরা এখন এখানে দাঁড়াচ্ছি, এইখানে টিফিন করবো। এই যে দোকানটা দেখছেন, এখানে এখন আমরা ব্রেকফাস্ট করবো। এখনও আমরা আদি কৈলাস গিয়ে পৌঁছাইনি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল। ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়িয়েছে, গাড়ি থেকে নেমেই দেখুন ভিউ। তারপরে আমরা হোটেলে চলে আসলাম ব্রেকফাস্ট করব বলে। আর রুটি আর মিক্স ভেজ সবজি নিয়েছিলাম, এর দাম পড়েছিল 100 টাকা। এমন কিছু দাম ছিল না, হোটেলটা খুবই ভালো। আর এই হোটেলের বাইরে থেকে ভিউ দেখুন কত সুন্দর। আর এখানে দেখুন জল কিভাবে ওঠে,
মেশিনের দ্বারাই পাম্প করা হচ্ছে, আর বালতিতে দেখুন কত সরুভাবে জল পড়ছে। এগুলো দেখে আমরা গাড়ি থেকে রওনা দিলাম, যেহেতু আমাদের এখন গিয়ে পৌঁছতে হবে ধারচুলা। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যর ভিতর থেকে যত যাচ্ছি তত ভালো লাগছে, অসাধারণ দৃশ্য। একদিকে খাদ আর একদিকে এরকম সরু আঁকাবাঁকা রাস্তা, ভীষণ ভালো লাগছিল যেতে। একটা জিনিস খুব ভালো লাগলো যে আমাদের গাড়িতে যে ড্রাইভার দাদা ছিলেন উনি কিন্তু ভীষণ ভালো। আমাদের রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কথা বলছিলেন, গল্প করছিলেন, এতে কিন্তু আমাদের অনেকটা সময় পার হয়ে যাচ্ছিলেন। আর এই দেখুন, এটা হচ্ছে পানহাড় নদী। এখানে এত সুন্দর ভিউ দেখে আমরা দাদাকে দাঁড়াতে বললাম। আর এই দেখুন ওই সাইডে হচ্ছে সরজ নদী। এই দুটো নদী একসাথে আবার ওই সাইডে বয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। জায়গাটা এতটাই সুন্দর, এখানে অনেকটা সময় আমরা এখানে কাটালাম। আর দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার পুরো রূপ ঢেলে দিয়েছিল এই উত্তরাখণ্ডে। এখন ঘড়ির কাঁটাতে 1টা বাজে, আর আমরা বেরিয়েছিলাম সকালবেলা 8টা বেজে গেছিলো। 7:30 গাড়ি এসেছিলো, 8টা 8:30 প্রায় বেজে গেছিলো। আর একটা গাড়ি আসতে লেট করেছিল সেই কারণে। তো আমাদের এখন এই দুটো গাড়ি দেখুন এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে খুব সুন্দর ভিউ, যেহেতু দুখানা নদী একসাথে এসছে, তো সেই ভিউটা দেখার জন্য এখানে সবাই দাঁড়িয়ে একদম ফটোশ্যুট করতে, ভীষণ সুন্দর। আর এই পাহাড়ি এলাকাটা দারুণ। এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে পানহাড় নদী, এটা পানহাড় থেকে এসছে। আর ওই পাশে যে নদীটা আছে ওটা সরজ নদী, ওটা এসছে বাগেশ্বর থেকে। তো এখানে জাগেশ্বর বাগেশ্বর অনেক ফেমাস জায়গা। অন্য কোনো সময় আমি আপনাদেরকে ওই জায়গাটা ঘুরে দেখাবো। আর এই যে প্রকৃতির মাঝখানে আমরা যে এসে দাঁড়িয়েছি, খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখুন অসাধারণ। তারপর আমাদের গাড়ি আবার রওনা দিল। আর বেশ খানিকটা যাওয়ার পরেই আমাদের গাড়ি আবার দাঁড়ালো। বলে এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এইখানে মান্যতা আছে যে যত গাড়ি এই পাহাড়ের উপর থেকে যায় প্রত্যেকে কিন্তু এই মন্দিরের সামনে দাঁড়ায় ও দেবীকে দর্শন করে প্রণাম করে তারপরেই আবার রওনা দেয়। কারণ এটা এই পাহাড়ের খুব জাগ্রত এক দেবীর মন্দির, পূর্ণা মাতার মন্দির বলে, এটা খুব ফেমাস। আর এখানে সমস্ত যাত্রীরা যখন যায় তো সব গাড়ি এখানে দাঁড়ায় আর এই দেবীকে নমস্কার করে তারপর আবার যাত্রা আরম্ভ করে। আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করলো। আর এমন সুন্দর এক একটা ছোট ছোট গ্রাম পড়ছিল ধারচুলা যাওয়ার পথে। তো আমরা এরকম ভিউ দেখতে দেখতে যাচ্ছি, মাঝখানে হঠাৎ করে কিন্তু আকাশ অন্ধকার নেমে আসলো। তারপরে এই জায়গাটা যখন আমরা ক্রস করে এগিয়ে যেতে লাগলাম, তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল। ধারচুলা যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, কোথাও পাহাড় বেরিয়ে আছে, কোথাও একা বেঁকা রাস্তা, খাদ, এইরকম সুন্দর ধারচুলা দিয়ে যাওয়ার পথে আমরা আর দুপুরে লাঞ্চের জন্য দাঁড়াইনি, কারণ আমরা সকালে ব্রেকফাস্টটা অনেক ভারী করেছিলাম, সেই কারণে কিন্তু আমরা দাঁড়াইনি, আমরা যেতেই থাকছিলাম। তারপরে যখন বিকেল 4টের কাছাকাছি আসলো তো আমরা কিন্তু ড্রাইভার দাদাকে বললাম সামনে কোনো ভালো দোকান থাকলে একটু দাঁড়াতে। তো দাদা কিন্তু একটা দারুণ জায়গাতে আমাদেরকে নিয়ে আসলো। এখন 4:30 বাজে, আর এই জায়গাতে এখন আরেকবার দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। আর এইখানের ভিউটা অসাধারণ, তাই আমরাই বললাম যে দাদা একটা জায়গাতে দাঁড়ান যাতে আমরা চা খেতে পারি। আর এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে, অসাধারণ। দেখুন এখানে কি সুন্দর লাগছে, দেখুন ভিউটা। মানে আদি কৈলাসের রাস্তাতে এখন আমরা যাচ্ছি ধারচুলাতে। তো ধারচুলাতে যেতে যেতে অসাধারণ ভিউজ, সুন্দর ভিউজ দেখে মন মুগ্ধ হয়ে গেল। তারপরে চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করলাম। এখানে কাঠের জালে চা হয়, আর উপরে দেখুন কত সুন্দর চিমনি। চা খেয়ে আমরা গাড়িতে উঠে বসলাম, সাথে মুষলধারে বৃষ্টি পড়ছে, তাও আবার শিলবৃষ্টি। পাহাড়ের জায়গাতে বৃষ্টি হলে একটু ভয়ই লাগে, কিন্তু দেখলাম খানিক পরেই বৃষ্টি থেমে গেল। আর প্রায় ধারচুলা পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় সন্ধে 6টা বেজে গেছে। এই হলো ধারচুলা। আমাদের গাড়ি এখন এখানে এসে দাঁড়ালো। এটা হচ্ছে ধারচুলারি থেকে আরেকটুখানি এগিয়ে এসেছে, গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়ি আমাদের এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ধারচুলার, এই হলো ধারচুলার গেট। এই গেটের ভিতর দিয়ে গেলে ধারচুলার মার্কেট আসে।
আমি আপনাদেরকে আসার দিনকে ধারচুলাটা পুরো দেখাবো। তবে আজকে কিন্তু আমরা এই ধারচুলাতে থাকবো না, কারণ এখানে একটাও হোটেল নেই, সব হোটেল বুক। তাই এখানে আমরা থাকার জায়গা পাইনি। আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু এসে গুঞ্জিতে থাকে, আজকে আমরা গুঞ্জিতেও যাব না। এখান থেকে আমরা যাব বুন্দিগ্রাম, আর এখান থেকে প্রায় সময় লাগবে আরও, আমি আপনাদের সেটা দেখাবো। তবে এই হচ্ছে ধারচুলা, আর এখান থেকে আদি কৈলাসে যাত্রা হয়। ম্যাক্সিমাম লোক কিন্তু এখানেই থাকে। এই গাড়িটাতে করে আমরা এসেছি, আর এই গাড়ির এখন জিনিসপত্র সব এখন এই গাড়িতে করে উঠছে, কারণ এই গাড়িতে করে এখন যাব আমরা বুন্দিগ্রাম। এই পিছনের সিটে পুরো আমাদের ব্যাগগুলোকে ভরা হয়েছে, আর এই সামনের সিটগুলোতেই আমরা বসবো। এই গাড়ির থেকে এখনও সব মাল নামানো হচ্ছে। এই গাড়িতে দুটো গাড়ি এসেছে, আর একটা গাড়ি আগে আছে। এই ধারচুলা থেকে যখন গাড়ি রওনা দিল তখন থেকেই কিন্তু আমাদের নেটওয়ার্ক উড়ে গেল। আর এই আদি কৈলাস, ওম পর্বত, পঞ্চচূল্লি পুরো ট্রেক কমপ্লিট করব, মানে 4 থেকে 5 দিন পরেই কিন্তু আমরা মোবাইলে নেটওয়ার্ক পাবো। তার আগে কিন্তু পুরোটাই কিন্তু মোবাইল কাজ করবে না, একদম পুরোপুরি নেটওয়ার্ক উড়ে যাবে। এই পাহাড়ি রাস্তা ধরে যখন আমরা বুন্দিগ্রামের দিকে যাচ্ছি, মানে ভয়ও লাগছে কিন্তু ভালোও লাগছে। বেশ রাত হয়েছে, এক সাইডে অন্ধকারের ভিতর থেকে গাড়ি যাচ্ছে, আর উল্টো সাইডে দেখুন বড় খাদ। ভালো লাগছে কিন্তু, আর সত্যিই সুন্দর। এই রাস্তা দিয়ে যখন দিনের বেলা আসবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। রাত্রিরেও যাচ্ছিলাম, ভালো লাগছিল। আসতে এই বুন্দিগ্রামে এসে পৌঁছালাম যখন, তখন আমাদের ঘড়ির কাঁটাতে প্রায় 8:30 বেজে গেছে। গাড়ি থেকে লাগেজ নিয়ে আমরা রুমের দিকে আসলাম। এইখানে দেখুন লম্বা রুম, এখানে আমাদের 4টে রুম দিয়েছে, এক একটা রুমে 3 জন করে। আমরা মেয়েরা এই রুমটাতে ছিলাম, আর বেড এরকম। টয়লেটটাও বেশ পরিষ্কার, বড়, সুন্দর। গিজার এখানে নেই, তবে এখানে কিন্তু গরম জল দেয়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম রাত্রে ডিনার করব বলে। আর এখানে এসে দেখলাম সমস্ত খাবার রেডি করা রয়েছে, যে যার মতন নিয়ে নেবে। থালা রয়েছে এখানে। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, আর পাহাড়ি যে রাই শাক, সেই সরষে শাক বলে, সেই শাক ভীষণ টেস্ট এই শাকের। রুটি ছিল, আর পাহাড়ি আচার। এটা কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে আরও কিছু মশলা দিয়ে আচারটা খেতে ভালো। আর এক বাটি দই ছিল, টক দই, আর স্যালাড ছিল, শসা, পাশে লেবু টেবুও কাটা ছিল। যার যেমন লাগবে আমরা এখানে যে যার মতন খাবার নিয়ে রাত্রে খেয়ে ঘুমিয়ে গেলাম। রাতে কারোরই সেইভাবে কিন্তু ঘুম হয়নি, প্রত্যেকেই আমরা ভোর 4টের সময় ঘুম ভেঙে গেছে। আর বাইরে বেরাতেই এত সুন্দর দৃশ্য দেখে সবার মাথা ঘুরে গেছে। সবাই পাগলের মতন মোবাইল বার করে সবাই সবাইকে ডাকতে শুরু করেছে। বাইরের দৃশ্যটা এত সুন্দর, মনে হচ্ছিল ঘুম থেকে উঠেই কোনো স্বর্গে আমরা রয়েছি। চারিদিকে সাদা বরফের পাহাড়, আর এরকম সবুজ নিচেটা ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা উপরেই যেন মহাদেবকে খুঁজতে আরম্ভ করেছি। সাদা পাহাড়, এত সুন্দর ভিউ। আপনারাও যদি আদি কৈলাসের ট্রিপে আসেন, আপনারা চেষ্টা করবেন এই বুন্দিগ্রামে থাকার। বুন্দিগ্রামটা সত্যিই সুন্দর, তবে এখানে বেশি কিন্তু হোমস্টে নেই। এখানে টেম্পারেচার তখন -2 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা, কনকনে হাওয়া, আর বাতাসের সাথে সাথে যেন মনে হচ্ছে মেঘ ভেসে যাচ্ছে। রোদ উঠেছে কিন্তু সেইভাবে গায়ে লাগছে না। আপনি গরম পানি हो रहा है, एक एक लकड़ी डालते हैं, और पानी कहाँ पे डालते हैं? यहाँ पे डालते हैं, हाँ। यहाँ निकलेगा, डालेंगे तब यहाँ निकलेगा। আমিও একটা বালতি নিয়ে চলে আসলাম এইখানে গরম জল নেওয়ার জন্য। দেখুন এইখানে এইভাবে জল ঢালছে, আর এই পাইপ দিয়েই এইভাবে আমার বালতিতে জল পড়ছে। ফ্রেশ হয়ে তারপরে নিচে চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ছিল চিড়ের পোহা। আর এই হচ্ছে বোধিগ্রামের সুন্দর অফবিট বোধিগ্রামের দৃশ্য। অসাধারণ অসাধারণ, ভীষণ সুন্দর। বোধিগ্রামের এই হোমস্টেতে আমরা ছিলাম এই পিছনে। এই হোমস্টে থেকে এখন বেরাবো ওম পর্বতের জন্য। হর হর মহাদেব। হর হর
কেমন লাগছে পিছনে বসে? আদি কৈলাস ওম পর্বতে যারা দর্শন করতে আসবেন, সবথেকে ভাইটাল জিনিস কিন্তু না হলে আপনারা দর্শন করতে পারবেন না, সেটা হচ্ছে ইনার লাইন পারমিট। এই পারমিট তৈরি করে ধারচুলা থেকে, আর তার জন্য দরকার হবে আধার কার্ড, আপনাদের পাসপোর্ট সাইজ ফটো, আর দরকার হবে মেডিকেল, যেটা এখানে এসে আপনারা ধারচুলা থেকে তৈরি করতে পারেন, আর একটা কিন্তু অনলাইনের মাধ্যমে হয়। আদি কৈলাস ওম পর্বত যাত্রাতে যারা আসবেন, আপনাদের কিন্তু এখানে মোবাইল কাজ করবে না, তার জন্য বলছি আপনারা কিন্তু ক্যাশ ক্যারি করবেন, এখানে কিন্তু অনলাইন করতে পারবেন না। প্রচণ্ড ঠান্ডা, তার জন্য কিন্তু থার্মাল প্লাস জ্যাকেট নিয়ে আসবেন, গ্লাভস আনবেন, টুপি আনবেন, আর ভালো ট্রেকিং জুতো আনবেন, রেনকোটও নিয়ে নেবেন সাথে, কারণ এখানে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের যা যেমন শারীরিক অবস্থায় সেই বুঝে মেডিসিন ক্যারি করবেন, কারণ এখানে ডাক্তারখানা ওষুধের দোকান কিন্তু দেখিনি। আর আপনারা একটা কাজ করবেন, বমির ওষুধ আনবেন, যেহেতু অনেকটাই উঁচুতে, তাই জন্য কিন্তু বমি হওয়ার চান্স থাকে আর মাথা যন্ত্রণা করে, সেই জন্য আপনারা এই ওষুধগুলো নিয়ে আসবেন। আর এখানে 8 থেকে 10,000 পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন, আধার কার্ড নেবেন, 4 কপি ফটো নেবেন, আর মেডিকেল সার্টিফিকেট লাগে যেহেতু ইনার লাইন পারমিটের জন্য। তো আর আপনারা যদি পয়সা দিয়ে করান তাহলে আপনাদেরকে মোবাইল থেকে ফটো, আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন, 1000 টাকা করে নেয়। এনারাই কিন্তু আপনাদেরকে আবার এই পারমিট দিয়ে দেবে গাড়িওয়ালার কাছে, কেন গাড়িওয়ালারাও করে দেয়। আর আমি একজনের সাথে কথা বলেছিলাম এখানে, উনি পরে আমাদেরকে পুরো হোটেল ব্যবস্থা করে দিয়েছিল আর গাড়ির ব্যবস্থাও করে দিয়েছিল, খুব ভালো আমাদের ঘুরিয়েছে। আমি ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথেও যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের মতন সুন্দর এই ট্রিপটি করতে পারেন। খুব ভালো, উনি খুব ভালোভাবে ঘুরিয়েছে। আর ওম পর্বত আদি কৈলাসের যে রাস্তা একটু ভয় লাগে, কিন্তু সত্যিই খুব ভালো। কিছু ভালো পেতে গেলে একটু ভয়ে জয় করতে হয়, তো তার জন্য। আর প্রকৃতির এত সৌন্দর্যের মাঝখানে এই রাস্তাটা তখন খারাপ বলে মনে হবে না, সত্যিই ভালো লাগবে, আলাদা একটা ফিলিংস আসবে, যেহেতু আমরা মহাদেবের জায়গাতে যাচ্ছি, মহাদেবকে দর্শন করার একটা আলাদাই এনার্জি আমাদের ভিতরে কাজ করছিল, ভীষণ ভালো লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। ফাইনালি চলে এসেছি ওম পর্বত, আর আমার পেছনেই রয়েছে সেই মহাদেবের ওম পর্বত। প্রচণ্ড হাওয়া চলছে এখানে, ঠান্ডা দেখুন। এই ওম পর্বতের উপরে যখন আসলাম, এসে যখন দেখছি টেম্পারেচার তখন -5 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা এখানে, বেশিক্ষণ এখানে কাউকে থাকতে দেয় না, কারণ আরেকটু বেশি যদি কেউ এখানে থাকে তাহলে কিন্তু তার শ্বাসকষ্ট আর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, সেদিকটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। এই ওম পর্বতে আসতে 4খানা প্রায় চেকপোস্ট পার করতে হলো, চেকিং পয়েন্টে চেক করে তারপরে কিন্তু এই ওম পর্বতে আসলাম। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে, তো আপনারা যখন আসবেন ক্যারি করবেন একটা ক্যাব, প্রচণ্ড হাওয়া কিন্তু এখানে। সমস্ত গাড়ি এইখান থেকে আসছে, আর এসে এই দেখুন আমার পিছনে রয়েছে চেক পয়েন্ট, এখানে চেকপোস্ট, এখানে কিন্তু চেকিং হচ্ছে। আর এটাই কিন্তু বেস্ট টাইম এখানে আসার, ভীষণ পরিষ্কার আকাশ। আমি ভাবছিলাম হয়তো দেখতে পারবো না, সবাই বলছিল 11টা বেজে গেলে হয়তো এখানে মেঘলা হয়ে যাবে, তো ভগবানের অশেষ কৃপা যে এখানে এসে আমি পরিষ্কার ওম পর্বত দর্শন করতে পারছি, আর আপনাদেরকেও আমি দেখাতে পারছি, অশেষ কৃপা ভগবানের। হর হর মহাদেব। সত্যি মহাদেবের অশেষ কৃপা না হলে এই আদি কৈলাস ওম পর্বত বা ভগবানের স্থানগুলোতে হয়তো ঘোরা যায় না। আজ আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে মহাদেবের স্থানে আসতে পেরেছি, আর আমি আপনাদেরকেও এই মহাদেবকে দর্শন করাতে পারছি। আপনারা কমেন্টে কিন্তু লিখবেন হর হর মহাদেব। এখানে দেখুন পারমিট চেক করে, এখানে কিন্তু অনেক ক্যাম্প আছে, আর এখান দিয়ে একটা সরু রাস্তা উপরে চলে যাচ্ছে, যেখান থেকে ওম পর্বতটা আরও সুন্দর করে দেখা যায়। এই রাস্তা ধরে উপর দিকে আসতে হবে, এখন প্রায় 14,000 ফুট উপরে রয়েছি,
উপর থেকে দেখুন কত সুন্দর। পাখিগুলো দেখুন ওম পর্বতের উপরেই রয়েছে। প্রচণ্ড হাওয়া ছাড়ছে এখানে, তো আপনারা কিন্তু টুপি আনবেন, প্রচণ্ড হাওয়া ছাড়ছে। আর এই সাইডে ওম পর্বত রয়েছে, আর পাশেই দেখুন একটা ত্রিশূল রাখা আছে, একটা গেট করা আছে মন্দিরের। আর অসাধারণ ভিউ, অসাধারণ। এখানে আসলে কিন্তু হালকা একটু শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। সব কষ্ট এখানেই সমাপ্তি। এখানে ভগবান শিবের একটা ঘণ্টা রয়েছে, আর চারপাশে এরকম বরফে ঘেরা, খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। এখানে একটা ভগবান শিবের ত্রিশূল রাখা আছে। ওম শুধু একটি শব্দ নয়, এটি সৃষ্টির আদি ধ্বনি, পরম ব্রহ্মের প্রতীক। আর সেই পবিত্র ওম আকৃতি যদি হিমালয়ের বরফে দেখা যায়, তাহলে একজন শিবভক্তের কাছে তার অনুভূতি যে কতটা, সেটা গভীর ভাষায় বোঝানো অনেক কঠিন। পাশেই রয়েছে একটি মন্দির। একটু সিঁড়ি দিয়ে উঠেই দেখলাম নন্দী বসে আছে। সব ভক্তরা এই নন্দীকে প্রণাম করছে। তারপরেই দেখলাম মহাদেবের একটি শিবলিঙ্গ। এখানে এসে দেখলাম অনেক ভক্তরা সবাই এখানে এসে তপস্যা করছে। এই বরফে ঢাকা পুরো সাদা পাহাড়ের মধ্যে প্রকৃতি নিজেই সৃষ্টি করেছে ওম চিহ্নকে, আর এটাই হচ্ছে ভক্তদের কাছে। মহাদেব হলো অনাদি অনন্ত, যার কোনো শুরু নেই, শেষ নেই। আর এই হিমালয়কে যুগ যুগ ধরে শিবের তপস্যা ভূমি বলে মানা হয় ও কৈলাসের সঙ্গেও যুক্ত করা হয়েছে। তাই এই পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে ফুটে ওঠা ওম চিহ্নকে ভক্তরা মহাদেবের উপস্থিতি ও পবিত্র স্থান হিসাবে মনে করা হয়। কেমন অভিজ্ঞতা হচ্ছে ওম পর্বতের? কেমন? পরিষ্কার ওম পর্বত দেখতে পাবো, হ্যাঁ, এটাই কল্পনা হয়। দারুণ লাগছে না? সারা কষ্ট এখানেই শেষ। এখানে এসে মানুষ কাঁদতে শুরু করে দেয়, বলে এটা নাকি শুধু পাহাড় নয়, এটা হলো মহাদেবের দরবার। এখানে যে শান্তি পাওয়া যায়, হয়তো অন্য কোথাও গিয়ে সেই শান্তি পাবেন না। এক চির শান্তি, যা আমিও পেয়েছি এখানে। সত্যি ভীষণ ভালো লেগেছে। ওইখানে গাড়ি রাখছে, আর ভিতর থেকে আসার পরে এরকম একটা গেট আছে, ঘন্টা লাগানো আছে। সেখান থেকে আসার পরেই এরকম একটা মহাদেবের মন্দির আছে। এই জায়গাটাতে সবাই ধ্যান তপস্যা করছে, আর এখানে দাঁড়িয়ে ভগবান পর্বতকে দর্শন করো। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু আসতে প্রচণ্ড কষ্ট, দমের কষ্ট হচ্ছে। কিন্তু বাবা মহাদেব সামনে ওম পর্বত দেখার পর সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। হর হর মহাদেব। আমরা চাই আপনারা আসুন, এসে দেখে যান। বাবা মহাদেব স্বয়ং বিরাজমান এখানে ওম অবস্থায়, যেখানে আমরা ওম দেখতে পাচ্ছেন। এই যে রাস্তা দেখছেন, এখান থেকে এসেই কিন্তু পিছনে রয়েছে ওম পর্বত। আর এখানে কিন্তু অনেক এরকম বজরংবলী, ওম আর ত্রিশূলের পতাকা এখানে টাঙানো হয়েছে। আর এখানে একটা অনেক বড় দেখুন ত্রিশূল আছে, খুব সুন্দর। আমি এসেছি নাগপুর থেকে, ও নাগপুর থেকে আছে। আমি বাঙালি জানি, কারণ আমার স্কুলিংটা কলকাতায় হয়েছে। अच्छा, कितने दिन लगा ओम पर्वत में आने में? तीसरे दिन हम लोग नाभि पहुंच गए थे, अच्छा, और एक दिन कैलाश, आदि कैलाश के आज यहाँ पे आए करीब है। 5वां दिन। यहाँ से रिटर्न जाके दारमा वैली जाने वाले। अच्छा, दारमा वैली से फिर हम लोग वापस पिथौरागढ़, पिथौरागढ़ से अपने नागपुर वापस। बहुत बढ़िया था भाई, ये इन्होंने करा है। 7-8 कैरेक्टर स्पीति का किया है, लद्दाख का किया है, तो इनके साथ सपोर्ट से आ गया। अच्छा, ठीक है, थैंक यू।
আমার সাথে দেখা হয়ে গেছে ওম পর্বতে, এনাদের সাথে, এনারা বাইক রাইডার দুজন এসছে নাগপুর থেকে, 5 দিনে পুরো কমপ্লিট করলো এই ওম পর্বত। ওনাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলো, খুবই ভালো। হর হর মহাদেব। হর হর মহাদেব। ওম পর্বত থেকে আরেকটু আসার পরেই এরকম একটা জায়গা আছে যেখানে এখন আমরা লাঞ্চ সারবো, আর লাঞ্চ করে তারপরে যাবো। এখান থেকে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দর্শন করব। তার আগে এখানে একটা হোমস্টে আছে, যেখানে খাওয়ার অর্ডার দিয়ে গেছিলাম যাওয়ার সময়, এখন খাবো। খেয়ে তারপরে আমি মন্দিরটাতে আপনাদের নিয়ে যাব, দেখাবো। খুব সুন্দর একটা জায়গাতে নিয়ে আসলো। আর এখানে দেখুন ছোট ছোট পাথরের উপর পাথর দিয়ে দিয়ে ঘর করা রয়েছে, সিমেন্ট বালি দিয়ে না, শুধু পাথরের উপর পাথর রেখে। আমরা হাত মুখ ধুয়ে আসলাম ভিতর দিকে, দেখলাম রান্নাঘরটা দেখুন কত সুন্দর, এনারা রান্না করছিল। আমাদের জন্য খাবার রেডি করা রয়েছে। আমরা এসে খাবারের টেবিলে যে যার মতন করে খাবার নিয়ে বসে পড়লাম। তবে এই যে দুপুরের লাঞ্চের প্যাকেজটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। এখানে যে যার খাবারের পয়সা আমরা এখানে দিয়েছি। রাস্তা দিয়ে বেরাবো আমরা, এই রাস্তা দিয়ে আসলাম, এখান দিয়ে যাব। আর যাওয়ার পথেই ছিল এখানে কালী মাতা মন্দির। এটা হচ্ছে একটা সুন্দর গেট আছে, গেট দিয়ে উঠতে হবে সিঁড়ি, আর ওই দূরে রয়েছে কালী মায়ের মন্দির। ধারচুলা থেকে আদি কৈলাস ওম পর্বত পঞ্চচূল্লি পুরো ট্রিপটা 4 রাত্রির 5 দিনের জন্য হয়। আমরা যেহেতু ফ্রডে ফেসেছিলাম, পরে আমরা নীতিশ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নীতিশ ভাইয়ের মাধ্যমেই আমরা পুরো ট্রিপটি করেছি। খুব ভালোভাবে ঘুরিয়েছেন উনি। হোমস্টে, গাড়ি, খাবারের ব্যবস্থা সমস্ত কিছু এই প্যাকেজের মধ্যেই ছিল। আর এই ওম পর্বতের চারিদিকে বরফে মোড়া আর কালী নদীর উৎসস্থলে এখন আমি রয়েছি। কালাপানি অঞ্চলও বলে থাকে। এই নদী ভারত আর নেপাল সীমান্তে একটি গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে এগিয়ে গেছে। কিন্তু এই নদীর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর ধর্মীয় বিশ্বাস। লোকে বিশ্বাস করে এই নদীকে দেবী কালীর সঙ্গে যুক্ত করা হয়, তাই এর নাম কালী নদী। ভাবুন তো, চারিপাশে বরফে ঢাকা হিমালয়, সামনে দিয়ে মহাদেবের ভূমি, আর সেই পাহাড়ের বুক থেকে বেরিয়ে আসছে এই পবিত্র জলধারা। এখন দাঁড়িয়ে মনে হয় হিমালয় শুধু পাহাড় নয়, ভারতের ধর্মীয় বিশ্বাসের একটি দেবদেবীদের সঙ্গে জড়িয়ে থাকা এক জীবন্ত তীর্থভূমি। এই জলধারাই পাহাড়ে বেরিয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়, আর আমরা এখন দাঁড়িয়ে আছি তার উৎসর কাছে। এমন জায়গাতে এসে সত্যিই মনে হয় প্রকৃতি আর বিশ্বাস দুটোই যেন একসঙ্গে মিশে গেছে। হর হর মহাদেব। সবই সম্ভব মহাদেবের কৃপায়। এই হচ্ছে মা কালীর দেখুন উৎসস্থলের মেন মন্দির। সামনে এগিয়ে যেতেই দেখলাম মায়ের একটা মন্দির আছে, যেখানে রয়েছে কালী নদীর উৎসস্থল, যেখান থেকে নদীর উৎপত্তি হচ্ছে। পাশেই রয়েছে এই রকম একটা সুন্দর দেবীর মন্দির। এটিকে দেবীর আশীর্বাদ বলেও মনে করা হয়। সামনে মহাদেবের একটা বিরাট ত্রিশূল এখানে রয়েছে। অনেকেই বলে এই যে পাহাড় দেখছেন, এই পাহাড়ের গুহায় নাকি বেদব্যাস এখানে বসে তপস্যা করেছিলেন, আর মা কালীর এখানেই উনি দেখা পেয়েছিলেন। তারপর থেকে এখানে এই মা কালীর মন্দির গড়ে ওঠে, আর এইখান থেকেই এই কালী নদীর উৎপত্তি হয়। এই পাহাড়কে অনেকে ব্যাস পাহাড় বলেও জানে। দেখুন এই কালী নদীর উৎসস্থলের এখানটাতে কত ঠান্ডা, জলও দেখুন কত শান্ত, কোনো স্রোত নেই, কোনো আওয়াজ নেই, কত সুন্দরভাবে এখানে জল রয়েছে। কিন্তু এইখান থেকেই দেখুন এই নদী বেরিয়ে যাচ্ছে, আর তারপরে এক বিশাল আকার ধারণ করেছে এই কালীর নদী। যেমন ঠান্ডা হাওয়া তেমন গর্জন, একসাথে মিলেমিশে এক আধ্যাত্মিক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। মন প্রাণ একসঙ্গে, প্রবল শান্তি অনুভব হচ্ছে এখানে। সত্যি ভীষণ ভালো লাগছে এখানে। ওম পর্বত ও পবিত্র স্থানগুলি দর্শন করে এখন আমরা যাব
যেটা মহাভারতকালে পঞ্চপাণ্ডবরা মা কুন্তির সাথে যে গ্রামে বাস করেছিল সেই গ্রামে গিয়ে আজকে আমরা এক রাত থাকবো। তো আমি আপনাদের জন্য পরের ভিডিওতে নিয়ে আসবো ওই কুন্তি গ্রাম কীরকম, কীভাবে মহাভারতের পঞ্চপাণ্ডবরা ওখানে ছিলেন, সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই ওম পর্বতের ভিডিও আপনাদের কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।